ভালো লাগছে কিন্তু ভিতরে যে পরিবেশটা একেবারে রাজপ্রাসাদের ওটা বেরিয়ে রয়েছে। এই যে মূল মণ্ডপটা, এটা তো প্লাইবোর্ড দিয়ে এই ধরনের স্ট্রাকচারগুলো। তো কিছু কিছু পুজো কিন্তু এমন থাকে যেগুলো না দেখলে কলকাতাবাসী তথা বাঙালির কিন্তু পুজো দেখা সম্পূর্ণ হয় না। সেরকমই একটি পুজো হলো দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো। আমি কিন্তু চলে এসেছি পুজো প্যান্ডেলের একেবারে সামনে। আর এই বছরে তাদের যে থিম সেটা এখনও পর্যন্ত অপ্রকাশিত, তবে তাদের একটা সিগনেচার লাইন রয়েছে, 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন আবার দেশপ্রিয় পার্ক। অর্থাৎ 10 বছর আগে 2015 সালে আমরা এখানে দেখেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি হয়েছিল, অনেক বিশাল বড় দুর্গা তৈরি হয়েছিল। তো 10 বছর পরে সেরকমই এখানে আবার বড় দুর্গা তৈরি হবে কিনা সেটাই একটু জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যদিও দেশপ্রিয় পার্ক কিন্তু কখনোই তাদের থিম আগে প্রকাশ করে না, তার পুজোর সময় কিন্তু আমরা জানতে পারি যে তাদের অ্যাকচুয়ালি কী হয়। তো প্রত্যেক বছর নতুন নতুন চমক দিয়ে থাকে। সমগ্র কলকাতা মেলালে এই পুজোটা কিন্তু না দেখলে বাঙালির কিন্তু পুজো দেখা সত্যি বলতে সম্পূর্ণ হয় না। এই গড়িয়াহাট অঞ্চলের এই দেশপ্রিয় পার্কের পুজো দেখতে সবার আগে তোমরা কিভাবে আসবে সেটাই একটু জানিয়ে দিই। এখানে আসতে হলে কিন্তু তোমরা বালিগঞ্জ স্টেশন থেকে আসতে পারো অটো করে, একেবারে দেশপ্রিয় পার্কে নামতে হবে। সেখান থেকে কিন্তু একেবারে রোডের ওপরেই দেশপ্রিয় পার্কের ভেতরেই কিন্তু পুজো হয়। এই যে হচ্ছে পুজো গ্রাউন্ড। আর যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন থেকেও অটো করে তোমাদের আসতে হবে। পুজো গ্রাউন্ডের ভেতরে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে মেন রোড। মেন রোডে কিন্তু বাস অটো দুটোই থামে। এই হচ্ছে সামনে আমার বিশাল বড় পুজো প্রাঙ্গণ দেখতে পাচ্ছি, মানে পুজো প্যান্ডেল কিন্তু বিশাল বড় চতুর্দিক থেকে হয়েছে। তাদের যে এই যে পুজো গ্রাউন্ডটা, এটা তো যেহেতু ময়দান, এখানে ক্রিকেট ফুটবল খেলাধুলা হয়, তাই এটা কিন্তু বিশাল বড়। আর তার মাঝখান থেকে এরকম কিন্তু রাস্তা করা হয় জিগজ্যাগ মতো করে, তারপরে দেশপ্রিয় পার্কে প্রবেশ করানো হয়, মানে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করানো হয়। তো চলো সামনের দিকে এগোবো। আর মাঠ দেখতে পাচ্ছ একেবারে কাদা, মানে বর্ষাকালে আজকে একটু শুকনো আছে যদিও, তো একেবারে ভিজে কাদা কাদা হয়ে রয়েছে। তো যেটা দেখছি ভেতরের যে প্যান্ডেলটা হয়েছে ত্রিপল দিয়ে ঘেরা অংশটা, তার বাইরেও কিন্তু এই যে অংশটা এটা বেশ অনেকটা কিন্তু বেরিয়ে রয়েছে, মানে একটা ঘরের মতো স্কোয়ার মতো যেটা বানানো হয়েছে না বাঁশের স্ট্রাকচার দিয়ে, তো সেটা কিন্তু অংশটা বেশ অনেকটা বেরিয়ে রয়েছে। আর এখানে প্রচুর বাঁশের কাজ আছে। আর ভেতরের অংশে কিন্তু অলরেডি প্লাইবোর্ডের কাজ শুরু হয়ে গেছে। হাইটটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে, আর চওড়া চওড়া দিক দিয়েও জায়গাটা মানে বেশ অনেকটাই হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই অংশে কিন্তু বেশ কিছু বাটামের অংশ রাখা আছে দেখতে পাচ্ছি, বাটামের স্ট্রাকচার। আর এই জায়গাটা তোমাদের বলছিলাম দেখো কতটা বেরিয়ে রয়েছে। এই যে মূল মণ্ডপটা, এটা তো পিছনের দিকে অনেকটা বিশাল বিস্তৃত রয়েছে, তার সামনে কিন্তু এই অংশটা এটা কিন্তু এক্সট্রা বানানো হয়েছে। তো দেখতে কিন্তু এটা ব্যাপক লাগছে, মানে এখান থেকে জিনিসটা খুব সুন্দর হচ্ছে। এই অংশে কিন্তু প্রচুর বাঁশের কাজ আছে, আর বাঁশগুলো এমনভাবে বাঁধা হয়েছে যে একটা ডিজাইন তৈরি হয়েছে। হাইটটা কিন্তু খুব একটা না, আর এই যে টোটাল মণ্ডপের হাইটটা সেটাও কিন্তু খুব বেশি না, ম্যাক্সিমাম হয়তো 35 ফিট হাইট হবে। এখান থেকে দেখো মণ্ডপের যে প্রস্থটা এই মাথা থেকে নিয়ে ওই মাথা তো বিশাল বড় হয়েছে, মানে প্রস্থর দিক থেকে এই প্যান্ডেলটা এতটা বড় হয়েছে। তারপরে আবার এই পোর্শনটা হয়েছে, এই বোর্ডের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং এই প্রস্থর দিক থেকে এত বড় হয়েছে। তো এখানে কিন্তু এবছর ঠাকুর বড় না প্যান্ডেল বড় হচ্ছে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্লাইবোর্ডের প্রচুর কাজ হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে, মানে প্লাইবোর্ডের এই অংশগুলো এগুলো দেখো, এগুলো কত সুন্দর, মানে রাজপ্রাসাদের মতো কিন্তু এখানে লাগছে। আর প্লাইবোর্ড দিয়ে এই ধরনের স্ট্রাকচারগুলো বড় বড় যে স্তম্ভ থাকে রাজপ্রাসাদে, সেরকম অনেক স্তম্ভের মতো এই ধরনের জিনিস বানানো হয়েছে, যেগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে ফিটিংস করা হবে। আর এই সামনে সামনে কিন্তু ঠাকুর থাকেন। এই বছর ঠাকুর বানাচ্ছেন পরিমলদা, মানে পরিমল পাল হচ্ছে এই বছরের প্রতিমা শিল্পী। তো এই অংশটা কিন্তু ঠাকুর থাকে, এটাকে স্টেপ বাই মানে এরম কিন্তু সিঁড়ির মতো করে এই অংশটা বানানো হয়েছে। এখানে মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে জীবাবন। এখানেও কিন্তু অনেক বড় বড় এই ধরনের স্ট্রাকচার বানানো হচ্ছে। তো এই সোজাসুজি থাকেন ঠাকুর, অসম্ভব ভালো লাগছে কিন্তু ভিতরে যে পরিবেশটা একেবারে রাজপ্রাসাদের মতো কিন্তু লাগছে। এরম জানলা মতো বানানো হয়েছে, মানে রাজপ্রাসাদে যেরম থাকে, আর এখানে কিন্তু এরম স্ল্যাব মতো দেওয়া হয়েছে, মানে চারিদিক জুড়ে এই ধরনের এই স্ল্যাবগুলো বানানো হয়েছে। তো বিষয়টা কিন্তু দেখতে ব্যাপক লাগছে, মানে ভিতরে হ্যাবক কিছু একটা হতে চলেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। ভিতরের অংশটাও জায়গাটা কিন্তু অনেকটা বড় নিয়ে কাজ হচ্ছে। এইরকম বাইরে যেরকম লাগানো আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে এরমভাবে তৈরি হচ্ছে। তো ব্যাপক লাগছে, মানে এখনও পর্যন্ত কিন্তু জিনিসটা পুরো বিশাল বড়
বানানো হয়েছে এবং দেখতে কিন্তু ব্যাপক লাগছে। এর মধ্যে টোটাল যখন এই ধরনের ডিজাইনগুলো পড়বে, তার মধ্যে কালার পড়বে, তো তখন কিন্তু দেখতে ব্যাপক লাগবে। এই স্ট্রাকচারগুলো দেখো, এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এগুলোও কিন্তু মণ্ডপের বিভিন্ন জায়গায় ফিটিংস করা হয়। এরকম বাদিক থেকে নিয়ে এন্ট্রি করে কিন্তু ডান দিক থেকে এক্সিট করে। তো ভিতরের পোর্শনটা তোমাদের দেখালাম, একেবারে রাজপ্রাসাদের মতো কিন্তু লাগছে। ভিতরে কিন্তু খুব ইমপ্রেসিভ কাজ হয়েছে, মানে ভীষণ ভালো লাগলো। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটা কমপ্লিট রাজপ্রাসাদ বা প্যালেস টাইপের লাগবে। তার মধ্যে তো আলোর খেলা তো থাকবেই। এখানে জানো তোমরা যে প্রচুর প্যান্ডেল জুড়েই প্রচুর আলোর খেলা থাকে এবং এত বড় জায়গা জুড়ে এই প্যান্ডেলটা দেখতে ছোট মনে হলেও প্যান্ডেলেরও কিন্তু পরিধি বিশাল হয়েছে, মানে বিশাল বড় প্যান্ডেল। তাই এই বছরে এখানে ঠাকুর বড় না প্যান্ডেল বড় সেটা কিন্তু একটু কনফিউশন আছে, যদিও তারা এখনই রিভিল করবেন না যে কী হতে চলেছে। তবে খুব সুন্দর একটা কিছু, মানে আমরা মনে রাখার মতো কিছু দেখতে চলেছি, ঠিক যেমন 2015-তে কিন্তু আমরা এই দেশপ্রিয় পার্কে পুজোতে দেখেছিলাম। তো লেটস সি কী হয় 2025-এ পুজোর ডেস্টিনেশন আবার দেশপ্রিয় পার্ক। কথাটা কিন্তু এই প্যান্ডেল দেখে খানিকটা আন্দাজ করতে পারছি। তো ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের ভিডিওটা এতক্ষণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।